আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ৩৬। সর্বশেষ জানিয়ে দিব চিন্ময় ইস্যুতে যা বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, ভারতীয় সাংবাদিকদের বিভ্রান্তিকর প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা, সামরিক আইনের অসহযোগিতা এবং ব্যাপক বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারির আদেশ তুলে নিতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে পার্লামেন্ট ভোটের পর তিনি বলেছেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ এবং সামরিক আইন প্রত্যাহার করে এই বিষয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠক ডেকেছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল করতে হবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হবে। ইউন সুক ইউল আরও বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। এই আইন বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয় সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সুকে। দেশটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তবে আকস্মিকভাবে সামরিক আইন জারির আদেশ মেনে নিতে পারেনি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে তাদের এই স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্টের ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা। ভবনের ওপারে হেলিকপ্টার নামতেও দেখা যায়। রাতেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হয় ১৯০ জন আইন প্রণেতা। তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেয়। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্য চাইলে সামরিক আইন তুলে নেওয়া হবে। এদিকে ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, তবে এবার দেশটির ৩৫টি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়া বহরের অংশ। দক্ষিণ অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১ অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে ২ মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি স্মিথ বলেছেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই ছায়াবহরে জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রম সহজতর করে। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য ইতিমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না মার্কিনিরা। অন্যদিকে ইরান সতর্ক করে বলছে, যদি জ্বালানি যুদ্ধ শেষ হয় তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় ১,২০,০০,০০০ ব্যারেল তেল হারাবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১০%। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ৩৬।
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৫০২ জন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় ১ লক্ষাধিক। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৫০২ জন। এক মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, দখলদার হামলায় আরও অন্তত ১,৫,৫৫৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত, আরও ৯৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজার সকলেই। এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থানের মধ্যে রয়েছে সব মানুষ। এবার চিন্ময় ইস্যুতে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর, ভারতীয় সাংবাদিকের বিভ্রান্তিকর প্রশ্ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি। দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক জানতে চেয়েছেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিদিন প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি, ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন, এবং এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে এবং তারই অংশ হিসেবে জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেওয়া অব্যাহত রাখব। পরে ওই সাংবাদিক প্রশ্ন করেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকনের নেতা। এছাড়া ইউএস ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডও ইসকনের সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি হয়নি, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে তিনি কোনো ব্যবস্থা নেবেন কি না। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার কোনো বিস্তারিত তথ্য নেই, কিন্তু আবারও বলবো, আমি জোর দিয়ে যাচ্ছি, যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের একাধিক মামলায় ২৫শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।